জাপানের বিপক্ষে ম্যাচে কি ধরনের ট্যাকটিক্স অবলম্বন করতে পারে ব্রাজিল, এই বিষয়ে যদি কোনো ধারণা থাকে আপনার? ব্রাজিলের ট্যাকটিক্স কিন্তু প্রতি ম্যাচেই পরিবর্তন হয়েছে। মরক্কোর বিপক্ষে ইভেন হাফ টাইমেই কোচ কার্লো অ্যানচেলোত্তি চেঞ্জ করেছেন, এবং অ্যানচেলোত্তির সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, তিনি প্রতিপক্ষ এবং নিজের যে একাদশে যারা আছেন তাদের শক্তি সামর্থ্যের কথা মাথায় রেখে ট্যাকটিক্সটা নির্ধারণ করেন। তো ব্রাজিলের ট্যাকটিক্স আমরা যদি সবশেষ দুই ম্যাচে দেখি, আমরা একটা কার্ড, আমাদের কাছে একটা ছবি আছে, সেটা দেখিয়ে ট্যাকটিক্সটা আলোচনা করতে চাই। ম্যাথিয়াস কুনা যখন থেকে একাদশে এসেছেন, দ্বিতীয় ম্যাচ থেকে শুরুর একাদশে, তখন থেকে ব্রাজিলের কিন্তু একটা পরিবর্তন এসেছে। আমরা যদি এখানে একটা ছবি দেখাই, রাইট RW যেটা দেখাচ্ছে রাইট উইঙ্গার, সেইটা হচ্ছে রায়ান, এবং তার লেফট সাইডে ভিনি, এবং মাঝখানে যে সার্কেল করা আছে সেটা হচ্ছে ম্যাথিয়াস কুনা কিন্তু নাম্বার 9, কিন্তু তিনি ফলস 9 হিসেবে খেলেন, নাম্বার 10-এর ভূমিকায়। তিনি প্রায়শই নিচে আসেন, এবং ব্রাজিলের স্ট্রাইকাররা যখন প্রেসিং করেন, এখন দেখেন এটা স্কটল্যান্ড ম্যাচ চিত্র, একজন ডিফেন্ডারের কাছে বল স্কটল্যান্ডের ডি বক্সে, তখন কুনিয়া যেটা করেন, তাদের যে হোল্ডিং মিডফিল্ডার তাকে ব্লক করেন, এবং দুই পাশ থেকে ভিনি এবং রায়ান প্রেস করেন, এবং প্রেস করার ফলে তাদের পাসিং চ্যানেলটা তারা ব্লক করে দেন। আপনি দেখেন ওই ফুটবলার কাছে পাসের কোনো জায়গা নেই। তো এই ব্লক করেই কিন্তু তারা স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটা আদায় করেছেন। এরপরেও আরও একটা গোলের ক্ষেত্রেও সে ঠিক একই ধরনের প্রেসিং সিস্টেমটা কাজ করেছে। তো এই সিস্টেমটা কুনিয়া আসার ফলে এবং রায়ান আসার ফলে সেটা সাকসেস হয়েছে, এবং আমার মনে হয় জাপানের বিপক্ষে এই ট্যাকটিক্সটা তারা ইমপ্লিমেন্ট করবে। আরেকটা ছবি দেখাতে চাই আমরা দর্শকদের, সেটা দেখিয়ে আরেকটা দ্বিতীয় ট্যাকটিক্স, ব্রাজিলের মিডফিল্ডের ট্যাকটিক্সটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে দর্শক। যখন 4 ডিফেন্ডার থাকে, যখন রাইট ব্যাক এবং লেফট ব্যাক আক্রমণে উঠে যায়, ক্যাসেমিরো কিন্তু এখন ফিক্সড একদম ডিফেন্সিভ মিডফিল্ড রোলে থাকে, যেটাকে ফুটবলের ভাষায় পিভিট বলা হয়। তিনি নিজেদের হাফ ছেড়ে কখনোই যান না। DM যেই লেখাটা আছে সেটাই হচ্ছে ক্যাসেমিরো। আপনারা যদি দেখেন, দুই ডিফেন্ডারের সামনেই তিনি থাকেন, এবং বলটা পাসিং চ্যানেলটা তিনি মেনটেন করেন, এবং ব্রাজিল পুরোটা সময় তাদের ডিফেন্ডারের সামনে পাসিং যে জোনটা থাকে মিডফিল্ডে, একটা ডায়মন্ড শেপ ফলো করেন। আমার এখানেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই শেপটা সবসময় এমনই থাকে তাই না, এবং ফাঁকা স্পেসগুলোতে তারা গিয়ে সেই চ্যানেলটা অব্যাহত রাখেন। আপনার এই ম্যাচটা যারা দেখবেন জাপানের বিপক্ষে, তারা যদি আগে খেয়াল করে না থাকবেন, তা আপনার যদি মিডফিল্ডে খেয়াল করে দেখেন, এই ধরনের একটা প্যাটার্ন তারা সবসময় মেনটেন করে, এবং জাপানের বিপক্ষেও করবে, যাতে তারা পাসিংয়ের জায়গাটা তাদের ব্লক না হয়। আরেকটা লাস্ট ছবি দেখে আরেকটা অ্যানালাইসিস করতে চাই। ব্রাজিলের ডিফেন্ডার, আমরা যেটা বলছিলাম, ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলে থাকেন, কিন্তু যখন ব্রাজিলের পায়ে বল থাকে, ডিফেন্স থেকে যারা যখন আক্রমণে যায়, তারা তখন কিন্তু এই শেপটা ধারণ করে। তখন তারা, আপনি ডিফেন্ডার লাইনে দেখেন 3 জন আছেন, গ্যাব্রিয়েলের পায়ে বল, অর্থাৎ একজন ফুলব্যাক উপরে উঠে যান। তখন ব্রাজিল যখন আক্রমণে যায়, তখন তাদের ফরমেশনটা আসলে 3-5-1 হয়ে যায়, কখনো আবার সেটা 3-4-2 হয়ে থাকে, কিন্তু 3 ডিফেন্ডার আসেন। আবার যখন বলটা গ্যাব্রিয়েলের পা থেকে হয়তো রাইট সাইডে চলে আসবেন, তখন ড্যানিলো উপরে উঠে যাবেন রায়ানের দিকে, এবং ডগলাস সান্তোস সেক্ষেত্রে নিচে নেমে আসবেন। তো এইভাবে আসলে ব্রাজিল, তারা সবসময় ডিফেন্সটাকে একটা সলিড কম্প্যাক্ট রাখার চেষ্টা করে। গোল খাওয়া যাবে না, সেটা প্রধান লক্ষ্য। এর পরবর্তীতে আক্রমণ এবং প্রেসিং দিয়ে আসলে সেই গোল আদায় করে নেওয়ার প্রচেষ্টা তার থাকবে, এবং ভিনিসিয়াস মূলত নাম্বার 9 হিসেবে খেলবেন। ফলস 9-এ যেহেতু কুনিয়া নিচে আসছেন, এবং ভিনিসিয়াস সবসময় যে স্পেসটা তৈরি হবে সেটা নেওয়ার চেষ্টা করবেন, এবং এই ফর্মুলাতেই আসলে ব্রাজিল জাপান বধ করতে চাইবে। এবং আমার কাছে মনে হয় আমি বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি যে ফরওয়ার্ড, মিডফিল্ড এবং ডিফেন্স মূলত প্রধানত কোন ট্যাকটিক্সে মাঠে নামবে ব্রাজিল।